আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ভাবমূল, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায়ের উপভাবমূল, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করছি। আমাদের উদ্ভিদ হরমোনকে ইংরেজিতে সাধারণত বলা হয় ফাইটো হরমোন। এই ফাইটো হরমোন কথাটির আগে আমাদের এই যে হরমোন শব্দটি কোথা থেকে এলো বা হরমোন বিষয়টি কি, আমাদের এই বিষয়গুলো জানার দরকার। আমরা সাধারণতভাবে উদ্ভিদকে আমাদের বাড়ির কোনো টবে অথবা আমাদের বাড়ির চারিপাশের কোনো বাগানে অথবা আমাদের যে কোনো জায়গায় কোনো উদ্ভিদকে আমরা যখন দেখি, তখন উদ্ভিদটি সাধারণতভাবে লম্বায় বৃদ্ধি পাচ্ছে, অগ্রস্থ বৃদ্ধি হচ্ছে, অথবা পার্শ্বস্থ বৃদ্ধি পাচ্ছে, অথবা কোনো কি হচ্ছে উদ্ভিদের এরকম শাখা প্রশাখা কাক্ষিক মুকুল বৃদ্ধি হচ্ছে, তারপরে কখনো ফুল ফুটছে, সেই ফুল ফলে পরিণত হচ্ছে। আমরা এরকম ঘটনাগুলো কি সবসময়ই আমরা পর্যবেক্ষণ করতে পারি উদ্ভিদের ক্ষেত্রে। অর্থাৎ উদ্ভিদের দেহে এরকম ধরনের ঘটনাগুলো ঘটার সাথে সাথে উদ্ভিদ কি করছে? সাড়া প্রদান করছে। সাড়া প্রদান করছে কিসের সাহায্যে? না, পরিবেশের সাথে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে কিন্তু উদ্ভিদ সাড়া প্রদান করছে। তাহলে এই সমস্ত কার্যগুলো পরিচালনা করার সাথেই আমরা কি দেখছি না, বিশেষভাবে যে উদ্ভিদ কার্যগুলো পরিচালনা করে তার মধ্যে সাড়া প্রদান করা পরিবেশের সাথে, এবং এইগুলো কাজগুলোর সাথে সাথে তার যে শারীরবৃত্তীয় কার্য অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রসেসগুলোকে পরিচালনা করছে আমাদের এই উদ্ভিদ। এই পরিচালনা করার জন্য সাধারণভাবে উদ্ভিদের মধ্যে আমরা কিভাবে করছে বা কে প্রভাবিত করছে সেটাই হলো সাধারণভাবে হলো এই হরমোন। হরমোন সাধারণভাবে এতগুলো বিষয়কে উদ্ভিদের পরিচালনা করছে। এই পরিচালনা করার জন্য এই হরমোন শব্দটি হোমরাও নামে একটি গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড, এই গ্রিক ওয়ার্ড থেকে এই শব্দটিকে এসেছে। এর অর্থ হলো কি? এক্সাইট, অর্থাৎ উত্তেজিত করা, উদ্বুদ্ধ করা, আমি জাগ্রত করি, আমি উত্তেজিত, এরকম অর্থে বিশেষভাবে এই অর্থটিকে ব্যবহার করা হয়ে থাকে হরমোন। এই শব্দটির প্রথম কাজে লাগান বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং নামে বিজ্ঞানী, এবং ওনারা সাধারণতভাবে এই ওয়ার্ড হরমোন এটাকে ব্যবহার করেন। এটা 1905 সালে 1905 এই ইয়ারে এই সাধারণতভাবে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং এই হরমোন কথাটির প্রথম ব্যবহার করলেন আমরা দেখতে পেলাম। এর আগেও কিন্তু সাধারণতভাবে এই উদ্ভিদের দেহে হরমোনের অস্তিত্বটি প্রমাণ করেছিলেন 1880 সালে, ঠিক 25 বছর আগেই বিজ্ঞানী চার্লস ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন, এই দুই বিজ্ঞানী মিলে কিন্তু উদ্ভিদের দেহে এই হরমোন নামক রাসায়নিক পদার্থটির উপস্থিতি আছে এটি সাধারণভাবে প্রমাণ করেন। আমরা এই হরমোন বিষয়টি পড়ছি, এটি সাধারণভাবে জীববিজ্ঞানের, বিশেষ করে জৈব রসায়নবিদ্যা বা আমরা যাকে বলে থাকি বায়োকেমিস্ট্রির বিশেষ অংশ। বায়োকেমিস্ট্রি বা আমরা যাকে বলছি জৈব রসায়ন বিজ্ঞান এর অংশ। বায়োকেমিস্ট্রি বিশেষ অংশ হলো আমাদের হরমোন। এই হরমোন বিষয়টি বায়োকেমিস্ট্রি বিশেষ অংশে এটা আলোচিত হয়ে থাকে বা আমরা এটা নিয়ে পড়ে থাকি। তাই হরমোন তাহলে আমাদের কি দাঁড়ালো? যে এটি একটি জৈব রাসায়নিক পদার্থ। এই জৈব রাসায়নিক পদার্থগুলো কি কি কাজ করতে পারে, কি কি বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে এগুলো সবই কিন্তু উদ্ভিদের নিয়ে আলোচনা, উদ্ভিদের দেহে হরমোনটি কিরকম আলোচনা করতে পারে, কাজ করতে পারে প্রভৃতি বিষয়। তবে এই হরমোনটি কিন্তু প্রাণীদের দেহেও পাওয়া যায়, সেটি আমাদের পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী আলোচনায় বিশেষ করে প্রাণী হরমোন এবং সাড়া প্রদান অংশে আমরা এটা আলোচনা করব। উদ্ভিদের দেহে কিন্তু স্নায়ুতন্ত্র নেই, তার
সত্ত্বেও উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে থাকে, রেসপন্স করে থাকে, তার জন্য হরমোন কিভাবে প্রভাব বিস্তার করে থাকে, আমাদের সেগুলো আলোচ্য বিষয়। আমরা সাধারণভাবে যে উদ্ভিদের যে হরমোনটি পড়লাম তার যে বৈশিষ্ট্যের মধ্যে প্রধানত কি হতে পারে, উদ্ভিদ হরমোন যে আছে তার বৈশিষ্ট্য প্রথমে কি হতে পারে, ধরো আমরা নিলাম উৎস। উদ্ভিদের দেহে সাধারণভাবে হরমোনগুলো সবসময় অপরিণত ভাজক কলা বা কোষ সমষ্টি থেকে এই হরমোনগুলো সাধারণভাবে উৎপত্তি হয়। অর্থাৎ উদ্ভিদ দেহের বর্ধনশীল অঙ্গ, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ প্রভৃতি, কচি কুড়ি, এছাড়াও ফল, পাতা প্রভৃতি অংশে আমাদের এই উদ্ভিদের অংশ থেকে, ভাজক কলা থেকে আমাদের এই উদ্ভিদ হরমোনটি উৎপত্তি হয়। এবং এরা সাধারণভাবে রাসায়নিকভাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সমন্বিত হয়, তবে কখনো কখনো নাইট্রোজেন বর্জিত হতে পারে। এবং এরা সাধারণভাবে অ্যাসিডিক অর্থাৎ আম্লিক প্রকৃতির এবং অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় প্রকৃতিরও হতে পারে। এরা আম্লিক ধর্মী এবং ক্ষারীয় ধর্মী উভয় প্রকারই হতে পারে এই উদ্ভিদ হরমোনটি। উৎসটাকে আমাদের আলোচনা হয়ে গেল। এবার আছে কি, এই হরমোনটির পরিবহন কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ পরিবহন কিভাবে সম্পন্ন হয়। এই উদ্ভিদ হরমোনটি সাধারণভাবে পরিবাহিত হয় কিভাবে না, সাধারণভাবে জাইলেম, উদ্ভিদের দেহে জাইলেম ও ফ্লোয়েম নামে যে কলা আছে, অর্থাৎ পরিবহনকারী কলার মাধ্যমেই এই হরমোনটি সাধারণভাবে কি হচ্ছে না, আমাদের একটি জায়গা থেকে আরেকটি জায়গায় এই হরমোনটি প্রবাহিত হতে পারে। এই উদ্ভিদের দেহের হরমোনটি যে অপরিণত কলা বা কোষ সমষ্টি থেকে উৎপাদনের পরে এই হরমোনটি প্রভাবিত হয়। এরপরে চলে আসছে কি, কাজের কি বৈশিষ্ট্য আছে। কাজের বৈশিষ্ট্যটা আমরা এর পরে অনেক বেশি করে আলোচনা করতে হবে। এখানে কাজ বলতে শুধু হবে মূলত অগ্রস্থ বৃদ্ধি, পার্শ্বস্থ বৃদ্ধি, সাড়া প্রদান করা, চলন নিয়ন্ত্রণ করা প্রভৃতি ইত্যাদি সাড়া প্রদান করা বললামই। এতগুলো কাজ সাধারণভাবে এই উদ্ভিদ হরমোন কিন্তু প্রভাবিত করে থাকতে পারে। তারপরে অংশ যেটা আছে কি, যে সাধারণভাবে এই হরমোনের কাজের মধ্যে এটা কিন্তু দ্বৈত নিয়ন্ত্রণ অর্থাৎ ডুয়াল কন্ট্রোলার। অর্থাৎ কি করে, দ্বৈত নিয়ন্ত্রক বলছি, তার কারণ কি, এটা কখনো কখনো কিন্তু কোনো কাজকে ত্বরান্বিত করে এবং কোনো কাজকে বাধা প্রদান করতে পারে অথবা ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ দুটো কাজই কিন্তু এরা করতে পারে, যার জন্য এরকম এই হরমোনগুলোকে আমরা বলি দ্বৈত নিয়ন্ত্রক কাজ। এরা সাধারণভাবে ইত্যাদি কাজগুলো করতে পারে। এছাড়াও জরারোধ করা, বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, এগুলো তো বলাই হয়েছে আগে। ইত্যাদি কাজগুলো সাধারণভাবে হরমোন করে থাকে। আমরা এই বিষয়ে পরেই আলোচনা করব। এরপরে যেটা আসছে হলো হরমোনের পরিণতি। উদ্ভিদ হরমোনের পরিণতি অর্থাৎ সাধারণভাবে হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে কাজ করার পরে কি হয়, সহজেই নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়, এ কিন্তু আর থাকে না। এরপরে কি আছে, এই হরমোনটি কিন্তু যত প্রকারের অক্সিডেজ নামক যে উৎসেচক আছে, এই অক্সিডেজ নামক উৎসেচকের সাহায্যে এই হরমোনটি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা বিভিন্ন রকম উদ্ভিদ হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অক্সিডেজ, সাইটোকাইনিন অক্সিডেজ, জিব্রেলিক অক্সিডেজ, এরকম বিভিন্ন প্রকার অক্সিডেজের প্রভাবে বিভিন্ন হরমোনগুলো সাধারণভাবে উৎপাদনের পরে এগুলো নষ্ট হয়ে যায়। তারপরে যেটা আছে যে আমাদের এই হরমোন পরিণত হওয়ার পরে পরিণতি হিসাবে বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে কাজ করছে। তাহলে এতগুলো কাজের সাহায্যে আমরা সাধারণভাবে উদ্ভিদ হরমোনটির বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এরপরে আসছে কি, উদ্ভিদ হরমোন আমাদের কি কাজ করে থাকে। উদ্ভিদ হরমোন আমাদের কি কাজ করে থাকে, অর্থাৎ সরাসরি আমরা চলে যাচ্ছি যে উদ্ভিদের দেহে এই হরমোন
যদি না থাকতো তাহলে কি ঘটতো, বা উদ্ভিদের দেহে হরমোনের অনুপস্থিতির ফলে কি ঘটনা ঘটবে, কি 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 শারীরবৃত্তীয় কার্য ব্যাহত ঘটবে। অর্থাৎ উদ্ভিদের দেহে কিন্তু এই হরমোনের অনেক প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে, কি গুরুত্ব আছে, এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই উদ্ভিদের হরমোনের কাজ অর্থাৎ ফাইটো হরমোনের কাজের মাধ্যমে কিন্তু আমরা এগুলো আলোচনা করব। প্রথম কাজ হলো উদ্ভিদের হরমোনের যে কাজ হলো সাড়া প্রদান করা। সাড়া প্রদান করা অর্থাৎ সাড়া প্রদান এবং সংবেদনশীলতা। অর্থাৎ উদ্ভিদ হরমোনের যদি না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদ সাড়া প্রদান করতে পারতো না এবং সংবেদনশীল হতে পারতো না। আমরা সাধারণভাবে দেখেছি যে বনচাল, লজ্জাবতী প্রভৃতি গাছ কিভাবে সাড়া প্রদান করে থাকে, এবং যে সমস্ত উদ্ভিদগুলোকে আমরা এরকম প্রত্যক্ষভাবে সরাসরি সাড়া প্রদান করতে, অনুভূতি প্রকাশ করতে দেখি না প্রত্যক্ষ দর্শনে, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু সাড়া প্রদান করে থাকে। সেটা কিন্তু সব পরিবেশের সাথে সবসময় এরা সংবেদনশীল এবং সাড়া প্রদান করতে সক্ষম, সেটা কিন্তু এই হরমোনেরই প্রভাবের জন্য এটা সম্ভবপর হয়। 1 নম্বর কার্য আমাদের তাহলে আলোচনা শেষ হলো। 2 নম্বর কার্য হলো আমাদের অগ্রস্থ বৃদ্ধি ও প্রস্থে বৃদ্ধি। এটা হলো উদ্ভিদের সরাসরি বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ অগ্রস্থ উদ্ভিদের এইভাবে উপরের দিকে বেড়ে উঠছে, চারা গাছ থেকে বৃক্ষে রূপান্তরিত হচ্ছে বৃদ্ধি, এবং এই গাছটি যখন মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ গৌণ বৃদ্ধি, অর্থাৎ ক্যাম্বিয়াম অঞ্চলের বৃদ্ধি হচ্ছে, ভাজক কলা থেকে গৌণ ভাজক কলা থেকে ক্যাম্বিয়ামের বৃদ্ধি হচ্ছে, যার ফলে উদ্ভিদটি মোটা হচ্ছে। এই সমস্ত কাজটা কিন্তু সবই কিন্তু এই উদ্ভিদ হরমোন নিয়ন্ত্রণ করে। তা না হলে কিন্তু উদ্ভিদ হরমোনের প্রয়োজনীয়তা গুরুত্বহীন হয়ে যাবে এবং উদ্ভিদকে আমরা কোনোভাবেই পরিবর্তিত হতে দেখব না। তাহলে এই কাজটাও আমাদেরকে কিন্তু উদ্ভিদ নিয়ন্ত্রণ করছে, উদ্ভিদ হরমোন নিয়ন্ত্রণ করছে। তারপরে চলে আসছে আমাদের কি না বিশেষ একটি কার্য, তার নাম হচ্ছে চলন। অর্থাৎ কি এই সাড়া প্রদানকারী অংশেরই একটি অংশ। উদ্ভিদের চলন প্রক্রিয়ার জন্য ধরো ট্রপিক চলন, ফটোট্রপিক চলন, এখানে অক্সিন হরমোন, উদ্ভিদের একটি হরমোন আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। সেটা হলো কি হরমোন উদ্ভিদের চলনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এতগুলো বিষয় সাধারণভাবে আমাদের এই কাজের মধ্যে পড়ছে। তারপরে কি আসছে 4 নম্বর পয়েন্ট, যে ফুল ফোটা। ফুল ফোটা, ফ্লাওয়ার ব্লসম, এই ফুল ফোটার বিষয়টাও কিন্তু উদ্ভিদ হরমোনের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা ফুলে কুঁড়ি আসতে দেখি, কুঁড়ি থেকে ফুলটি প্রস্ফুটিত হয় এবং সেটাকে অবশেষে এই ফলে রূপান্তর, এটাও কিন্তু ফুল থেকে ফলে রূপান্তর হওয়া, এই কার্যটাও কিন্তু সাধারণভাবে আমাদেরকে উদ্ভিদ হরমোনই কিন্তু নিয়ন্ত্রণ করছে। তারপরে আমরা চলে আসব সেটা হলো 5 নম্বর পয়েন্ট, যে মুকুলোদ্গম অর্থাৎ মুকুল উৎপাদন করা। মুকুলোদ্গমটা কি জিনিস না, সাধারণভাবে যে উদ্ভিদের আমরা জানি যে কাক্ষিক মুকুল থাকে, এখানে এরকম ভাবে একটা শাখা প্রশাখা বেরিয়ে গেছে, তার এখান থেকে এরকম কাক্ষিক মুকুল বের হয় উদ্ভিদের। এই কাক্ষিক মুকুল থেকে ফুল হয়, তা থেকে ফল হয়, অথবা আবার নতুন কোনো শাখা উৎপাদিত হয়। যে এরকম মুকুল উৎপাদন হওয়া, নতুন শাখা জন্মানো বা গজিয়ে ওঠা, এই কাজটি কিন্তু সাধারণত হলো মুকুলের অঙ্কুরোদ্গম করতে সাহায্য করে, অর্থাৎ মুকুলটাকে বড় হতে। তারপরে কি আসছে আমাদের 6 নম্বর পয়েন্ট, বীজের অঙ্কুরোদ্গম। অর্থাৎ জার্মিনেশন অফ সিডস, অর্থাৎ যে আমরা যে বীজ থেকে যে চারা গাছ তৈরি হতে দেখি, এই চারা গাছ সাধারণভাবে হওয়ার জন্য উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে কাকে দেখছি আমরা না, বিশেষ করে এই যে বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ বীজ থেকে চারা গাছ, এরকম কোনো একটি সিডস থেকে, এই সিডস থেকে নতুন একটা স্যাপলিংস তৈরি হয়ে যাওয়া, এই স্যাপলিংস তৈরি হওয়াটাকে আমরা সাধারণভাবে কি বলছি না, বীজের অঙ্কুরোদ্গম ঘটা। অর্থাৎ এই ছোলা দেখলে আমরা, ছোলা থেকে এখান থেকে ছোট্ট একটা ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে, বীজের অঙ্কুরোদ্গম সৃষ্টি হওয়া। এই যে অঙ্কুরোদ্গম সৃষ্টি হওয়ার জন্য আমাদের কিন্তু উদ্ভিদ হরমোন
ফাইটো হরমোন একটা ভীষণভাবে কাজ করে থাকে বীজের অঙ্কুরোদ্গমের জন্য। তাহলে এতগুলো আমাদের কাজ পরিচালনা করে থাকে উদ্ভিদ হরমোন। এছাড়াও জরা নিয়ন্ত্রণ, বৃদ্ধি নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ, এবং উদ্ভিদের কোষ বিভাজন, উদ্ভিদ অঙ্গের কোষের বিভাজন এবং কোষের বিভেদন, অর্থাৎ নির্দিষ্ট অঙ্গে রূপান্তরিত হওয়া, অর্থাৎ পাতা, কাণ্ড, ফুল প্রভৃতি অঙ্গে রূপান্তরিত হওয়া ইত্যাদি কাজগুলো কিন্তু সাধারণভাবে উদ্ভিদ হরমোন পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে থাকে। যার জন্য উদ্ভিদ হরমোন উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্য পরিচালনার জন্য একান্তই আবশ্যক এই হরমোনটি। তবে এই হরমোনের পরিমাণ কিন্তু খুব বেশি সবসময় প্রয়োজন হয় না, এটা স্বল্প পরিমাণেই হলেই কিন্তু এই হরমোনটি ক্রিয়াশীল হতে পারে ইত্যাদি, এবং অধিক পরিমাণে হলেও কিন্তু এটি আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ইত্যাদি বিষয়গুলো আমরা হরমোনের কার্যের মধ্যে আলোচনা করলাম। এবার হলো কি উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ, অর্থাৎ উদ্ভিদ হরমোন কত প্রকারের হতে পারে আমরা সেগুলো সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। যদি আমরা উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি তাহলে উদ্ভিদ হরমোনটিকে আমরা কোনো পাঠ্যপুস্তকে বা কোনো রচনায় তিনটে ভাগে হতে পারে। একটাকে বলছি কি ভাগ, যে প্রাকৃতিক হরমোন, প্রাকৃতিক হরমোন। আরেকটাকে বলছি আমরা কি রাসায়নিক বা কৃত্রিম হরমোন। আরেকটাকে বলছি আমরা প্রকল্পিত হরমোন। এই তিনটি ভাগে সাধারণত আমরা উদ্ভিদ হরমোনকে আমরা ভাগ করে থাকি। কি কি ভাগে? প্রাকৃতিক হরমোন, রাসায়নিক হরমোন, কৃত্রিম হরমোন এবং প্রকল্পিত হরমোন। এই তিনটি ভাগ সাধারণত হলো আমাদের উদ্ভিদ হরমোনের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, 1, 2 এবং 3, এই তিনটি ভাগ। এবার প্রাকৃতিক হরমোন বলতে সাধারণত আমরা কোন হরমোনগুলোকে বলে থাকি? প্রাকৃতিক হরমোন বলতে মূলত যে হরমোনগুলো উদ্ভিদের দেহে স্বাভাবিকভাবেই ক্ষরিত হয় বা উৎপত্তি হয় বা পরিবাহিত হয়, আমরা সেই হরমোনগুলোকে বলে থাকি প্রাকৃতিক হরমোন। এই হরমোনগুলো কি? অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন, এবং সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন এছাড়াও অ্যাবসাইসিক অ্যাসিড, প্রভৃতি এই যে হরমোনগুলো আমরা লিখলাম এগুলো সবই হলো প্রাকৃতিক হরমোন। অর্থাৎ উদ্ভিদ এই সমস্ত হরমোনগুলোকে নিজের দেহেই স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবেই এই হরমোনগুলো আমাদের উৎপাদিত হয়। রাসায়নিক হরমোন বা কৃত্রিম হরমোনগুলো যে হরমোনগুলো প্রাকৃতিক হরমোনের মতোই আচরণ করে কিন্তু উদ্ভিদের দেহে স্বাভাবিকভাবে তৈরি হয় না, রাসায়নিকভাবে কলকারখানায় তৈরি করা হয়। তৈরি করার মাধ্যমে সেগুলোকে কৃষিকার্যে, উদ্যানবিদ্যায় অর্থাৎ বাগান পালন বিদ্যায় এবং গবেষণার কাজে ব্যবহার করা হয়। আমরা সেই জাতীয় হরমোনগুলোকে রাসায়নিক হরমোন বলে থাকি। কিরকম হতে পারে? IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IPA, ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, এবং হতে পারে কি NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4D, এরকম ডাইক্লোরোফেনিক হরমোন, এরকম ইত্যাদি হরমোনগুলো আমাদের কি হচ্ছে? সবই হলো কৃত্রিম হরমোন বা কি হরমোন হলো? রাসায়নিক হরমোন, যেগুলোকে শিল্প বা কলকারখানায় রাসায়নিকভাবে তৈরি করা হয় উদ্ভিদের কে বৃদ্ধির জন্য, কৃষিক্ষেত্রে, উদ্যান পালন বিদ্যায়, গবেষণা কার্যে ইত্যাদি কাজের জন্য। তারপরে আছে কি প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন বলতে কিছু কিছু হরমোন আছে যাদেরকে আমরা ঠিক সঠিকভাবে এখনো পর্যন্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি বা তাদের গঠন ইত্যাদি বিষয়গুলো
আমাদের কাছে এখনো পর্যন্ত কিছুটা অজানা রয়ে গেছে। সেই সমস্ত হরমোনগুলোকে আমরা বলছি যে প্রকল্পিত হরমোন। এরা কারা হতে পারে? ফ্লোরিজেন। ফ্লোরিজেন এই হরমোনটি সাধারণভাবে ফুল ফোটাতে জন্য ব্যবহৃত করা হয়। ফ্লোরিজেন এরকম ধরনের হরমোন যেগুলো আছে, ভার্নালিন, ভার্নালিন এরকম ধরনের যে সমস্ত হরমোনগুলো আছে, এই সমস্ত হরমোনগুলোকে সাধারণভাবে আমরা প্রকল্পিত হরমোন বলে থাকি। এছাড়াও আরেকটি রাসায়নিক পদার্থ যার নাম হচ্ছে ইথিলিন। এটি একটি গ্যাস। এই ইথিলিন নামক গ্যাস বা একে বলা হয় গ্যাসীয় হরমোন। এই গ্যাসীয় হরমোন ইথিলিন এটি সাধারণভাবে উদ্ভিদকে বিশেষ করে ফল পাকানোর কাজে এই হরমোনটি ব্যবহৃত করা হয়। এটিকে কখনো প্রকল্পিত হরমোন, কখনো প্রাকৃতিক হরমোন বা রাসায়নিক হরমোন, এটা উভয় হরমোনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। এরকমভাবে আমরা সাধারণভাবে উদ্ভিদ হরমোনগুলো শ্রেণীবিভাগ করে থাকি। তাহলে আমরা উদ্ভিদ হরমোন কি জিনিস সাধারণভাবে সেটি আলোচনা করলাম। উদ্ভিদ হরমোন কি পদার্থ, না রাসায়নিক পদার্থ, না জৈব রাসায়নিক পদার্থ আলোচনা করলাম। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। তারপরে আলোচনা করলাম কি উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগগুলো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, ভাবমূলের উপভাবমূল, উদ্ভিদের সাড়া প্রদান এবং সমন্বয়, হরমোন বিষয়ের অংশ অক্সিন হরমোন। তাহলে আমরা আলোচনার মধ্যে ফিরে এলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল অক্সিন হরমোন। সাধারণভাবে অক্সিন হরমোন একটি উদ্ভিদের প্রাকৃতিক হরমোন, অর্থাৎ একটি প্রাকৃতিক ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোনটি সাধারণভাবে উদ্ভিদের দেহে আমরা কোথায় কোথায় পেতে পারি, অর্থাৎ এই হরমোনটির উৎস কোথায়। এই হরমোনটির উৎস সাধারণভাবে আমরা এই হরমোনটির উৎসটাকে যদি আমরা দেখি উদ্ভিদের দেহে কোথায় কোথায় পাওয়া যায়, মোটামুটিভাবে এই হরমোনটিকে আমরা যে সমস্ত জায়গায় ভাজক কলা উপস্থিত, অর্থাৎ মেটামেরিস্টেম টিস্যু, সেই সমস্ত জায়গাতেই এই অক্সিন হরমোনটি আমরা পেয়ে থাকি। এরকম কোথায় কোথায় সাধারণভাবে অক্সিন হরমোন তাহলে আমাদের পাওয়া যায় কি বর্ধনশীল অংশ, বর্ধনশীল অংশ। তারা হতে পারে কচি পাতা, কাণ্ড, মুকুল প্রভৃতি অংশ, এবং বিশেষ করে অগ্রমুকুল বা শীর্ষমুকুল প্রভৃতি অংশের মধ্যে আমরা এই অক্সিন হরমোনটি পাই। এবং মূলের অগ্রভাগ প্রভৃতি অংশে আমরা এই অক্সিন হরমোনটিকে আমরা পেয়ে থাকি। তাহলে এতগুলো উৎসের মধ্যে আমরা এই অক্সিন হরমোনটি পাই। এটি সাধারণভাবে আম্লিক ধর্মীর একটি হরমোন, অর্থাৎ এটা প্রকৃতিতে কি হচ্ছে, এটা হচ্ছে আম্লিক ধর্মী, অর্থাৎ অ্যাসিডিক ইন নেচার এই হরমোনটি। অক্সিন হরমোন তাহলে আম্লিক ধর্মী। এটা হলো আম্লিক ধর্মী একটি হরমোন। আম্লিক ধর্মী, এটা হলো একটি আম্লিক ধর্মী হরমোন, হলো অক্সিন হরমোন। অক্সিন হরমোন একটি আম্লিক ধর্মী হরমোন। এই হরমোনের মধ্যে রাসায়নিক উপাদান হিসেবে সাধারণভাবে আমরা পেয়ে থাকি কাদেরকে সাধারণভাবে রাসায়নিক উপাদান হলো কার্বন,
হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। নাইট্রোজেনটি সাধারণভাবে এটির মধ্যে উপস্থিত থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। কীরকম? সাধারণভাবে অক্সিন হরমোনটিকে আমরা বিশেষ দুটো ফর্মে, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল যাকে আমরা লিখি IAA, হচ্ছে ইন্ডোল গ্রুপ উপস্থিত থাকার জন্য ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটি, একটা হলো অক্সানোলিক অ্যাসিড, এটাকে বলা হয় ইন্ডোল অক্সিন A, আর এটাকে বলা হচ্ছে অক্সিন B। অর্থাৎ এটাকেও আমরা ধরতে পারি অক্সিন A, আর এটাকে আমরা লিখি সাধারণত অক্সিন B। এই দুটি নামে সাধারণভাবে আমরা এই অক্সিন হরমোনটির রাসায়নিক নামে পেয়ে থাকি প্রাকৃতিকভাবে। এর মধ্যে এই অক্সানোলিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেনটি থাকে না, যার জন্য অক্সিন হলো নাইট্রোজেন উপাদান উপস্থিত থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। এই অক্সিন হরমোনটি সাধারণভাবে এটা কোনদিন নিম্নগামী, অর্থাৎ উদ্ভিদের অগ্র অংশ থেকে উৎপন্ন হয়ে সাধারণভাবে উদ্ভিদের নিম্ন অংশের দিকে এটি ছড়িয়ে পড়ে, তার জন্য এটিকে নিম্নগামী প্রবাহিত হতে পারে। এটা জাইলেম ফ্লোয়েম উভয়ের মাধ্যমেই এই হরমোনটি সাধারণভাবে প্রবাহিত হয়, অর্থাৎ পরিবহন কলার মাধ্যম দিয়ে এই হরমোনটি পরিবাহিত হয় এবং এই হরমোনটি অত্যন্ত আলোক সংবেদনশীল। কি? অত্যন্ত আলোক সংবেদনশীল হরমোন, আলোক সংবেদনশীল। এই হরমোনটি কিন্তু অত্যন্ত আলোক সংবেদনশীল হরমোন, এটি একটি অত্যন্ত আলোক সংবেদনশীল হরমোন এবং এটিকে সাধারণভাবে বলা হচ্ছে অক্সিন আলোক বিলুপ্ত হরমোন। অক্সিন কি হচ্ছে? আলোক বিলুপ্ত হরমোন। এবং এই হরমোন যত স্বল্প মাত্রায় থাকে তত অধিক বেশি ক্রিয়াশীল হয়। স্বল্প মাত্রায় এই হরমোনটি অধিক ক্রিয়াশীল হয়, অর্থাৎ মোর অ্যাক্টিভ ইন লেস কনসেন্ট্রেটেড এরিয়া, অর্থাৎ যত কম ঘনত্বযুক্ত হবে তত এটি কিন্তু এনজাইমেটিক কাজগুলো এর ক্ষেত্রে অনেকটা বেশি হয় এই অক্সিন হরমোনের ক্ষেত্রে। এতগুলো বিষয় আমাদেরকে সাধারণভাবে এই অক্সিন হরমোনটি কার্য পরিচালনা করে থাকে। সাধারণভাবে এই অক্সিন হরমোন হলো উদ্ভিদের আবিষ্কৃত প্রথম প্রাকৃতিক হরমোন। 1928 সালে বিজ্ঞানী ওয়েন্ট সাধারণভাবে এই হরমোনটির প্রথম আবিষ্কার করে থাকেন। বিজ্ঞানী ওয়েন্ট এই হরমোনটি আবিষ্কার করে থাকেন, কিন্তু এই হরমোনটি আমাদের উদ্ভিদের মধ্যে প্রভূত কার্য পরিচালনা করে থাকে। আমি এই কার্যগুলোটাকে মূলত বৃদ্ধিজনিত একটি নিয়ন্ত্রণ, আরেকটি হলো কি চলন নিয়ন্ত্রণ, এই দুটি ভাগে এটাকে ভাগ করেছি। বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে হলো কি বৃহত্তর অংশ নিয়ন্ত্রণ হচ্ছে, যেটা হলো সবসময় বৃদ্ধির সাথে সম্পর্কিত। এরকম দেখো, প্রথমে হলো কি কোষ বিভাজন। কীরকম হয়? কোষ পর্দার মধ্যে নমনীয়তা বৃদ্ধি করে, যার ফলে কোষের বিভাজন ক্ষমতা, কোষের রাসায়নিক উপাদান সমন্বয় সাধন করে, এর ফলে কোষ বিভাজনটা অনেক বেশি পরিমাণে হয়। আর কোষীয় উপাদান, কোষ প্রাচীরের উপাদান বৃদ্ধি করে, যার জন্য কোষের আকার বৃদ্ধি পায়। আরেকটা কি হলো, জাইলেম কলার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বেড়ে যায়। কীরকম না, সাধারণভাবে ভাজক কলা উৎপাদনের সাথে সাথে জাইলেম কলা অর্থাৎ গৌণ ভাজক কলা তখন অনেক বেশি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তখন কি হচ্ছে, উদ্ভিদটি সাধারণভাবে প্রস্থের দিকে বেড়ে যেতে থাকে। তারপরে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে। আরেকটা হলো কি উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি, অর্থাৎ পাতা, কুঁড়ি, ফল, এই সকম অঙ্গের বৃদ্ধিতে এই হরমোন সহযোগিতা করে। এবং পরিস্ফুটন, অর্থাৎ যে কোনো একটা ফল থেকে তার মধ্যে যে বীজ,
এই বীজে রূপান্তরিত হওয়া বা ডিম্বাশয় তাড়াতাড়ি ফলে রূপান্তরিত হওয়া ইত্যাদি কাজগুলো সবই কিন্তু এই অক্সিন হরমোনের প্রভাবে গঠিত হয়। আরেকটি কাজ হলো, সেটি হলো কি সাধারণভাবে জাইলেমের গঠন। জাইলেম গঠনেও সাধারণভাবে আমাদেরকে এই অক্সিন হরমোন কিন্তু অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে থাকে জাইলেম গঠনের জন্য। কিভাবে না, কোষ প্রাচীরের গঠনের মাধ্যমে জাইলেম কলার কোষ প্রাচীরের গঠনে এটি সাহায্য করে। সব শেষে আছে কি অগ্রমুকুল বা শীর্ষমুকুল প্রভৃতি অংশের বৃদ্ধি। অর্থাৎ আমি উৎসের আলোচনা করার সময় বলেছিলাম যে হরমোন সাধারণভাবে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে বেশি পরিমাণে এই হরমোনটি অবস্থান করে থাকে। বর্ধনশীল অংশে অবস্থান করার জন্য এই হরমোনের কি হচ্ছে, আমাদের যে অগ্রমুকুল বা শীর্ষমুকুল প্রভৃতির বৃদ্ধি এই হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর একটা কী হয়, সাধারণভাবে গাছ তাড়াতাড়ি যাতে বৃদ্ধ না হয়ে যায়, অর্থাৎ বয়স না হয় জনিত কারণে মৃত্যু না হয়, তার কী হচ্ছে, গাছের মধ্যে যথেষ্ট পাতা ফল ফুল থাকে সেই গাছ তত বেশি দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। সেই হিসাবে আমাদের এই পাতা এবং ফল প্রভৃতির মোচন রোধ করে এই অক্সিন হরমোন। এবারে আমরা একটি গাছে কোন কোন অংশে এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে থাকে, একদম অগ্রমুকুল থেকে বা শীর্ষমুকুল থেকে তোমাদের পাশে যে একটি সাদা কালো ছবি দেওয়া হয়েছে, এই ছবির মধ্যে তোমরা দেখতে পাবে কোষ বিভাজনের বৃদ্ধি, কাণ্ডের বৃদ্ধি, পাতার প্রসারণ, পত্রমোচন রোধ, ক্যাম্বিয়ামের সক্রিয়তা, ক্ষতস্থানের নিরাময়, পার্শ্বীয় মুকুল গঠন এবং মূলের বৃদ্ধি, মাটির নিচে যে মূলের বৃদ্ধি, এতগুলো কাজ সাধারণভাবে তোমরা এই চিত্রটিতে উদ্ভিদের বৃদ্ধির যে চিত্র, সেই চিত্রের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সামগ্রিক বিষয়টি হলো উদ্ভিদ হরমোন অক্সিন তার বৃদ্ধিজনিত বিষয় কি করে পরিচালনা করে থাকে। আমরা আরও একটি অক্সিন হরমোনের কাজ সেটি আলোচনা করছি, সেটি হলো কি ফল গঠন। ফল গঠন অর্থাৎ কি, নিষেক প্রক্রিয়ার আগে যদি আমরা ডিম্বাশয়ে সাধারণত ফলে পরিণত হয়, তো ডিম্বাশয়ে ফলে পরিণত হয় এবং সেই ডিম্বাশয়ের মধ্যে যদি অধিক পরিমাণে আমরা কি করছি, অক্সিন ব্যবহার করি, তাহলে কি হচ্ছে, তাহলে নিষেক প্রক্রিয়া ঘটবে না। নিষেক প্রক্রিয়া না ঘটার ফলে ডিম্বাশয়টি সাধারণভাবে ফলে পরিণত করতে, অর্থাৎ নিষেক ছাড়া এই ডিম্বাশয়টি ফলে পরিণত হবে। তার ফলে কি হবে, বীজ তৈরি হবে না। বীজ তৈরি না হলে সেই ফলের কি উন্নত মান হবে, অর্থাৎ আপেল, আঙুর প্রভৃতি, নাশপাতি, কলা, পেঁপে এরকম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অবলম্বন করানো হয়। তা এই পদ্ধতিকে সাধারণত আমরা বলে থাকি পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পি বলা হয় এই প্রক্রিয়াকে। কি হচ্ছে না, নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয়। কি হচ্ছে না, নিষেকের পূর্বেই সাধারণভাবে ফুলের মধ্যে ডিম্বাশয়ে অধিক পরিমাণে অক্সিন হরমোনের আধিক্য বাড়ানো হয়, যার ফলে ডিম্বাশয় সহজে তাড়াতাড়ি ফলে পরিণত হয়, এর মধ্যে কোনো বীজ তৈরি হয় না। এটা একটি অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ কাজ, অক্সিন হরমোন এটাকে পরিচালনা করে থাকে। অক্সিন হরমোনটি সাধারণভাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ নামক উৎসেচক দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে এই হরমোনটি নষ্ট হয়। তাহলে এর পরবর্তীকালে আলোচনা চলে যাচ্ছি কিভাবে উদ্ভিদ ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে থাকে। ট্রফিক চলন তিনটি প্রকারের মধ্যে দুটি চলন যেটি সাধারণভাবে আমাদের অক্সিন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। একটার নাম হলো কি ফটোট্রপিক ও জিওট্রপিক। এই দুটো ট্রপিক চলন সাধারণভাবে আমাদের অক্সিন হরমোনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে।
ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন। এবার ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন অক্সিন হরমোনের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় আমরা সে বিষয়ে আলোচনা করব। সাধারণভাবে আমরা যে আগেই বলেছিলাম আলোচনা করার সময় অন্য ভিডিওতে যে অক্সিন হরমোন অত্যন্ত একটি আলোক সুবেদী হরমোন। সাধারণভাবে এটি কাণ্ড এবং মূলের অগ্রভাগে অর্থাৎ যেখানে ভাজক কলা উপস্থিত সেই অঞ্চলে উপস্থিত থেকে ভাজক কলার অপরিণত কোষগুলোকে প্রভাবিত করে এবং এখানে অক্সিজেনের ঘনত্ব কম এবং বেশি অর্থাৎ কম অক্সিজেন এবং বেশি অক্সিজেনের পরিমাণটি ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকে। আমরা সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি যে সাধারণতভাবে যে কাণ্ডের ক্ষেত্রে অক্সিজেন যত বেশি ঘনত্বে থাকবে তত সেখানে কোষ বিভাজন বেশি হবে এবং এই অক্সিন হরমোনটি সাধারণভাবে অত্যন্ত আলোক সংবেদনশীল অর্থাৎ যেদিকে আলো থাকে সেদিকে এই হরমোনটি থাকে না, অর্থাৎ আলোর বিপরীত দিকে এই হরমোনটি থেকে থাকে। অর্থাৎ এরকম যদি একটি কোনো উদ্ভিদের দেহাংশ পাবো তার অর্থাৎ অগ্রমুকুল আর এদিকে যদি সূর্য পাবো, সূর্যের আলো যদি এদিক থেকে আসে তাহলে কিন্তু এই হরমোনটি এই দিকে বেশি না থেকে বেশি থাকে কোন দিকের বিপরীত দিকে, উল্টো দিকটাকে। অর্থাৎ এইরকম ভাবে এই অক্সিন হরমোনটি অবস্থান করে। কাণ্ডের ক্ষেত্রে এটা আমরা পর্যবেক্ষণ করতে পারি। তাহলে আমরা দেখো এখানে একটি কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ এখানে এই অবস্থানে রয়েছে। এখানে কি হচ্ছে বেশি অক্সিজেন রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, যেহেতু এখান থেকে আলো আসছে, আলো আসার পরে এই জায়গাটা কিন্তু বেশি অক্সিজেন, ওখানটা কিন্তু অক্সিজেনের পরিমাণটা অনেক কম। আর এখানে দেখো মূলের অগ্রভাগে কিন্তু মূলের ক্ষেত্রে এটা কিন্তু আবার উল্টো। উল্টো কিরকম, যত কম ঘনত্বের হবে তত সেখানে অক্সিন হরমোনটি অধিক কার্যকরী হবে এবং অধিক কার্যকরী বলতে বেশি পরিমাণে এই হরমোনটি সেখানে ক্রিয়াশীল হবে এবং সে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। এটি সাধারণভাবে মূলের অগ্রভাগের ক্ষেত্রেই দেখা যায়। কিরকম দেখো যে এখানে দেখো এই মূলের অগ্রভাগে এখানে দেখো কম অক্সিজেন, যার ফলে এই জায়গাটায় দেখা যাচ্ছে এখানে কিন্তু আলো কম। এখানটায় দেখো সাধারণভাবে এই যে জায়গাটা দেখা যাচ্ছে মূলের অগ্রভাগে এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটি বেশি হওয়ার ফলে কি হচ্ছে দেখো না, যে অঞ্চলে অক্সিন হরমোন কাণ্ডের ক্ষেত্রে বেশি আছে সেই অঞ্চলে কি হচ্ছে কোষ বিভাজনটা ঘটছে দ্রুত গতিতে। দ্রুত গতিতে হওয়ার ফলে বৃদ্ধিটা তখন সেটা আলোর দিকে হয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে উদ্ভিদ সাধারণভাবে ফটোট্রপিক চলন হয়, অর্থাৎ উদ্ভিদ আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় বা বেড়ে চলে। এই যে হরমোন ছিল এখানে অক্সিজেন হরমোন বেশি মাত্রায় কোষের দ্রুত গতিতে বৃদ্ধি হয়েছে, দ্রুত গতিতে বৃদ্ধি হওয়ার ফলে এই হরমোনটি কি হচ্ছে আমাদেরকে না আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে এবং কম অক্সিজেন হওয়ার পরে এই জায়গাটা বৃদ্ধি কম হয়েছে, এদিকটাতে বেশি পরিমাণে উদ্ভিদের বৃদ্ধি হওয়াতে সে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে এখানে দেখো কম অক্সিজেন যেখানে ছিল সেই অঞ্চলে কোষগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর এই যে বেশি অক্সিজেন কম বৃদ্ধি হয়েছে, যার ফলে কি হচ্ছে এই উদ্ভিদের এই যে মূলের অংশটা বৃদ্ধি কিন্তু এই দিকে হচ্ছে। তাহলে দেখো কাণ্ডের বৃদ্ধি হচ্ছে যেদিকে, মূলের বৃদ্ধি হচ্ছে উল্টো দিকে। তাহলে কি হচ্ছে দুটো পরস্পরকে বিপরীতমুখী ভাবে এই জিওট্রপিক চলনটা কিন্তু এখানে প্রভাবিত হলো তার অল্প একটি অংশ। অর্থাৎ আমরা কি দেখলাম যে যে কাণ্ডে অক্সিজেন কি হচ্ছে বেশি যেখানে সেখানে কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে দ্রুত গতিতে, বৃদ্ধি হচ্ছে দ্রুত গতিতে। আর মূলের ক্ষেত্রে কি দেখলাম, মূলের ক্ষেত্রে অক্সিজেন কম, বৃদ্ধি দ্রুত গতিতে হচ্ছে। তাহলে এটা হলো মূলে এবং কাণ্ডে অক্সিজেনের অবস্থান বিষয়ের উপরে কিন্তু আমাদের এটা নির্ভর করলো। এইভাবে সাধারণভাবে উদ্ভিদ ফটোট্রপিক চলনটি নিয়ন্ত্রণ করে। তোমাদেরকে সাধারণভাবে এখানে আরো একটি চিত্র দেওয়া তুলে ধরা হয়েছে। এই চিত্রটিতে তোমরা দেখো যে কিভাবে অক্সিন হরমোনটি এখানে কম বেশি ভাবে কাণ্ডে এবং মূলে অবস্থান করছে, তার সাথে আলোর অবস্থানটার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে বৃদ্ধিটি। এবারে আমরা আলোচনা করব হলো আমাদেরকে জিওট্রপিক চলনটি কিভাবে আমাদেরকে
প্রভাবিত হয় অক্সিন হরমোনের দ্বারা। দেখো এখানে একটি উদ্ভিদ, তার এটা মূলের অগ্রভাগ এখানে আছে, যে মূলের অগ্রভাগ, এখানে আছে কাণ্ডের অগ্রভাগ। এবার অক্সিন হরমোনটা কম অক্সিন এখানে আছে, এখানে আছে বেশি অক্সিন, এই বেশি অক্সিন। আর মূলের ক্ষেত্রে দেখো কম অক্সিন, এখানে এখানে বেশি অক্সিন। বেশি অক্সিজেন যেখানে সেখানে সাধারণত হবে এখানে কম অক্সিজেন যেখানে, আর বেশি অক্সিজেন যেখানে সেখানে বৃদ্ধিটার পরিমাণটা একই রকম ভাবে আছে। এখানে কি আছে, উদ্দীপক কি আছে, অভিকর্ষ এবং অভিকর্ষ বল, যার জন্য তার নাম হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনের ফলে এখানে দেখো অক্সিন হরমোন যেখানে বেশি মাত্রায় আছে আর যেখানে কম মাত্রায় আছে, কাণ্ডের ক্ষেত্রে দেখো যেখানে বেশি মাত্রায় আছে সেখানে বেশি দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে, বলে সেটি বৃদ্ধি পেয়ে সূর্যের দিকে বৃদ্ধি পেয়ে চলে যাচ্ছে। আর মূলের ক্ষেত্রে দেখো যেখানে অক্সিন হরমোন কম মাত্রায় আছে সেখানে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার ফলে এটা অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে এটা অভিকর্ষ বিরুদ্ধে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাহলে দুটো ঘটনাতে আমরা দেখলাম কাণ্ড এটা কি আলোক অনুকূলবর্তী, মূল আলোক প্রতিকূলবর্তী, আর অভিকর্ষের ক্ষেত্রে মূল হলো কি অনুকূলবর্তী অভিকর্ষ বলে, কাণ্ড প্রতিকূলবর্তী অভিকর্ষ বলে। এবং অক্সিন হরমোনের কম এবং বেশি তারতম্যের জন্য সাধারণভাবে আমাদের এই যে বৃদ্ধিটা প্রভাবিত করছে কিসের সাহায্যে, না অভিকর্ষ বলটাতে। এবং তাদের উপস্থিতির জন্য কোষ বিভাজনের পার্থক্য সৃষ্টি হওয়ার জন্যই সাধারণভাবে আমাদের এই জিওট্রপিক চলনটি অক্সিন হরমোনের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা এটা সাধারণভাবে কিভাবে জিওট্রপিক চলনটি আমাদের অক্সিন হরমোনের দ্বারা প্রভাবিত হয় আমরা সে বিষয়ে আলোচনা করলাম। তোমরা এটিকে পাশে একটি চিত্র দেওয়া হয়েছে, পাশে চিত্রের মধ্যে মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, অক্সিজেনের পরিমাণ কম বেশি প্রভৃতি এবং অভিকর্ষ বল কিভাবে প্রভাবিত করছে সেটিকে তোমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদেরকে জিওট্রপিক চলনটি প্রভাবিত হচ্ছে অক্সিন নামক উদ্ভিদ হরমোনের দ্বারা। সজলধারা চ্যানেলে আরও একবার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম ভাবমূল, জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই ভাবমূলের একটি উপভাবমূল আছে, সেটি হলো উদ্ভিদের সাড়াপ্রদায় এবং সমন্বয়কারী অংশ হরমোন। এই বিষয়ের আমরা আজকে আলোচনা করব জিববেরেলিন হরমোন বিষয়ে। আমরা এর আগের ভিডিওটিতে সাধারণতভাবে আমরা উদ্ভিদ হরমোন বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি জিববেরেলিন হরমোন নিয়ে। তাহলে আমরা আলোচনা করতে শুরু করছি। জিববেরেলিন সাধারণতভাবে একটি উদ্ভিদ হরমোন অর্থাৎ ফাইটো হরমোনের অংশ, অর্থাৎ এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এই প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ক্রিয়া যখন সংযোজিত হয়, অর্থাৎ উদ্ভিদের এর কি ভূমিকা আছে বা কি গুরুত্ব পালন করে থাকে আমরা সে বিষয়ে কিন্তু আলোচনা করব। সাধারণতভাবে আগে এই জিববেরেলিন হরমোনটির একটি ইতিহাস আছে। ইতিহাসটা কি জিনিস, যে এই হরমোনটির অস্তিত্ব প্রথম আমাদের কে পেয়েছিল, কোথায় পেয়েছিল বা এর গুরুত্ব কি, বিষয়টি একটু জানার প্রয়োজন আছে। প্রথমতভাবে এই জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া এই যে 1926 সালে সাধারণতভাবে কি এই হরমোনটির অস্তিত্ব পর্যবেক্ষণ করেন। কিভাবে পর্যবেক্ষণ করেন? তা পর্যবেক্ষণ করেন যে ধান গাছের ক্ষেত্রে একটা ব্যাকানে নামক রোগ হচ্ছিল। এই রোগটার ফলে কি হচ্ছিল, ধান গাছগুলো এরকম প্রচুর লম্বা হয়ে যাচ্ছিল। লম্বা হয়ে যাওয়ার ফলে কি হচ্ছিল, সহজে ওরা পড়ে যাচ্ছিল। পড়ে যাওয়ার ফলে কি গাছ অনেক নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। তখন এই রোগ থেকে কিসের কারণে হচ্ছে, এই রোগটাকে বাঁচার জন্য অনুসন্ধান করেন জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া। অনুসন্ধান করতে করতে উনি তখন এই
ধান গাছের মধ্যে একটি ছত্রাকের উপস্থিতি দেখেন। সেই ছত্রাকটির নাম কি? জিব্বেরেলা ফুজেকোরুই নামক এই ছত্রাকের উপস্থিতি উনি দেখতে পান এবং তার পরবর্তী পর্যায়ে আরও জাপানি বিজ্ঞানীরা এই ইয়াবুতা এটল এবং তার সহযোগীরা মিলে 1935 সালে এটার নাম দিলেন এই জিব্বেরেলিন। তাহলে ধান গাছের ব্যাকানে রোগের সাথে যুক্ত আছে ছত্রাক এবং এই ছত্রাক থেকে জিব্বেরেলিন নামে এই পদার্থটার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। তারপরে এই যে বিজ্ঞানী ব্রাইন 1954 সালে এই জিব্বেরেলিক অ্যাসিড নামে রাসায়নিক পদার্থ জিব্বেরেলিক অ্যাসিড এই জিব্রেলিক অ্যাসিড নামে এই রাসায়নিক পদার্থটি সাধারণভাবে ওনারা খুঁজে পেলেন এই বিজ্ঞানী ব্রেন। তারপর থেকে আমরা এটাকে জিব্রেলিক অ্যাসিড নামে এটাকে আমরা জানছি। তা সাধারণতভাবে এই হরমোনটি কিন্তু ভীষণভাবে আমাদেরকে কি করছে, কোথায় পাবো এ বিষয়ে কিন্তু আমাদেরকে জানার জন্য উৎসাহিত করছে। অর্থাৎ কি, এই হরমোনটির উৎস কোথায়, এই জিব্রেলিন হরমোনটির উৎস কোথায় এ বিষয়টা কিন্তু আমাদের ভীষণভাবে জানতে হবে। তার কারণ যেহেতু এটা উদ্ভিদ হরমোন, এটা উদ্ভিদের মধ্যেই পাওয়া যাচ্ছে, কিন্তু উদ্ভিদের কোথায় আছে আমাদের সচরাচরভাবে এটাকে জানতে হবে। সাধারণভাবে জিব্রেলিন হরমোনের উৎস হলো সমস্ত রকমের বীজ। সমস্ত রকমের যে বীজ আছে সেই বীজের মধ্যে সাধারণভাবে জিব্রেলিন হরমোনটি পাওয়া যায়। এছাড়া এই বীজের মধ্যে যে বীজপত্র আছে, বীজপত্র কিন্তু জিব্রেলিন হরমোনের একটি উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া বিভিন্ন প্রকার উদ্ভিদের বর্ধনশীল অংশেও কিন্তু জিব্রেলিন হরমোন পাওয়া যায়। কচি পাতা, কচি ফল, এরকম ধরনের বর্ধনশীল বা কাণ্ডের অগ্রভাগ, শীর্ষ অগ্রভাগ ইত্যাদি জায়গাতেও কিন্তু এই হরমোনটি পাওয়া যায়। এরপরে যেটা হলো, এই হরমোনটির কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। যেহেতু এটা আম্লিক ধর্মী হরমোন বললাম, হরমোনটির আর কি হয়, হরমোনটির মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এই আছে। এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই। নাইট্রোজেন বিহীন একটি হরমোন হলো এই যে জিব্রেলিক অ্যাসিড, এর মধ্যে কোনো নাইট্রোজেন নেই। আর কি হচ্ছে না, এই হরমোনটির পরিবহন কিন্তু ওপরে নিচে চারিদিকে অর্থাৎ সমভাবে চারিদিকে এটি পরিবাহিত হতে পারে। অর্থাৎ জাইলেম, ফ্লোয়েম যে কোনো কলার মাধ্যমে এই হরমোনটি উদ্ভিদের চারিদিকে পরিবাহিত হতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো এই জিব্রেলিন হরমোনের ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া এই হরমোনটি সাধারণভাবে আজকের দিনে 30 থেকে 40 রকম টাইপের এই হরমোনটি আজকের দিনে পাওয়া যায়। সেই হরমোনগুলোকে সাধারণভাবে এই GA1, GA2, জিব্রেলিক অ্যাসিড এরকম A1, A2, A3 নামে প্রায় 30 থেকে 40 রকমের পর্যন্ত উপস্থিতি বিজ্ঞানীরা উদ্ভিদের মধ্যে সন্ধান করতে পেরেছেন এই জিব্রেলিক হরমোন সম্পর্কে। এতগুলো বিষয় আমাদেরকে জিব্রেলিক হরমোন কিন্তু প্রভাবিত করে। এবারে আমাদেরকে জিব্রেলিন হরমোন আসলে কি কাজ করে থাকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। জিব্রেলিন হরমোন আমাদের কোন কোন কাজগুলোকে পরিচালনা করে থাকে। তাহলে আমরা আলোচনা করছিলাম উদ্ভিদ হরমোনের জিব্রেলিন কি কি কার্য পরিচালনা করে থাকে। তাহলে আমাদের প্রথম কার্য কি আসছে, যে মুকুল এবং বীজের সুপ্ত অবস্থার কিভাবে ভাঙন ঘটে। সাধারণভাবে এই মুকুল বেশ প্রচুর উদ্ভিদ আছে, যে সমস্ত উদ্ভিদের মুকুল সাধারণভাবে শীতকালে সুপ্ত অবস্থায় থাকে, গ্রোথ করতে চায় না, বৃদ্ধি পেতে চায় না। সেই অবস্থায় কৃষকেরা বা পরিবেশ থেকে স্বাভাবিকভাবেই যদি জিব্রেলিন হরমোন এই শীতকালে মুকুলের গায়ে স্প্রে করা হয়, তাহলে মুকুলগুলো আবার বৃদ্ধি পেতে শুরু করে, গ্রোথ করতে শুরু করে। এটা বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে এটা দেখা যায়। বা আমাদের দেশেও কৃষকেরা প্রচুর উদ্ভিদ যারা উদ্যানবিদ্যায় কাজ করে তাদেরকে সাধারণভাবে শীতের পরেই বসন্ত শুরু হলেই সাধারণভাবে এই যে জিব্রেলিন
হরমোনটা স্প্রে করে থাকেন, তার ফলে নতুন করে আবার মুকুল বৃদ্ধি পেতে শুরু করে। তারপরে আছে কি বীজের সুপ্ত দশার ভাঙন। এই বীজের সুপ্ত দশার ভাঙন আসলে আমরা বলতে চাইছি যেটাকে, সেটা হলো কি ফল থেকে বীজ, তারপরে কি হচ্ছে বীজটা কিছুদিন পর্যন্ত চুপচাপ থাকে, অর্থাৎ যে সময় পর্যন্ত বীজ থেকে চারা গাছ উৎপাদিত হয় না, এই সময়টাকে আমরা বলছি কি বীজের সুপ্ত দশা। এই সুপ্ত দশায় কি হচ্ছে না আমাদেরকে বীজ এই যে অঙ্কুরোদ্গম কিভাবে ঘটে, বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ জার্মিনেশন, বীজের অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনটা কি করে ঘটছে। এই বীজের অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনের সময় জিবরেলিক অ্যাসিড যদি তাপমাত্রা, আলো, বাতাস পায় তাহলে প্রচুর পরিমাণে উৎসেচক, প্রোটিন, শর্করা এবং নিউক্লিয়াইড প্রভৃতি উৎপাদন করতে সহযোগিতা করে। সহযোগিতা করলে কি হচ্ছে বীজের মধ্যে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণটি সাধারণভাবে এই খাদ্যগুলোকে গ্রহণ করে পুষ্টির রূপে। তাহলে এই কাজটা মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভাঙার জন্য এটিকে দেখা যায়, এটি ভীষণভাবে কাজ করে থাকে। তারপরে আছে ধরো আমাদেরকে যেটা পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ খর্বাকার উদ্ভিদ কোনো কারণে উদ্ভিদটি বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ খর্বাকার বা বেটে প্রকৃতির যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোর মধ্যে এরকম যদি এরকম একটা উদ্ভিদ ধরো, উদ্ভিদের এরকম দু জায়গা থেকে এখানে দুটো কাক্ষি মুকুল উৎপন্ন হয়ে গেছে, এই কাক্ষি মুকুল, তাহলে এই জায়গাটা কি এই ডিস্টেন্সটার পরমধ্য, এই পর্বের দুটি পর্বের মধ্যবর্তী স্থান হলো পরমধ্য। তা এই পর্ব মধ্যটার মধ্যে দূরত্বটাকে কি করবে না বাড়াতে হবে, তাহলে উদ্ভিদটা বৃদ্ধি পাবে। সেই খর্বাকার উদ্ভিদের পর্বদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা পর্বের মধ্যখানের দূরত্বটাকে এই উদ্ভিদ কি করে বাড়াতে সহযোগিতা করে। তাহলে কি হবে আলটিমেটলি উদ্ভিদটাই লম্বায় বাড়লো, উদ্ভিদটা হরমোনটা কি উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করছে, সেটাই হলো কি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সহযোগিতা করে। এবং এই ঘটনাকে বলা হয় সাধারণত বোল্টিং মেথড। এই যে ঘটনাকে আমরা বলছি এই ঘটনাকে আমরা বলে থাকি বোল্টিং পদ্ধতি। এই বোল্টিং পদ্ধতির সাহায্যে আমরা কোনো খর্বাকার উদ্ভিদকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। তারপরে আছে কিনা ফলের বৃদ্ধি, বিশেষ করে যে সমস্ত উদ্ভিদগুলোতে আমাদের দানাবিহীন অর্থাৎ বীজবিহীন উদ্ভিদ আছে, যেমন ধরো আঙুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের যত দানা কম হয় তত তাদেরকে উন্নত গুণমানের হয়। সেই সমস্ত উদ্ভিদগুলোকে সাধারণভাবে নিষেকের পরে জিবরেলিন হরমোন স্প্রে করা হয়। স্প্রে করার ফলে কি হয় না তারা সাধারণভাবে অনেক গতিতে বৃদ্ধি পায়। এই ফলের বৃদ্ধির জন্য আমরা কিন্তু সাধারণভাবে এই জিবরেলিন হরমোন বা জিবরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তারপর আছে কিনা ফুল ফোটানোর কাজে, অর্থাৎ ফুল ফুটতে, বিশেষ অনেক উদ্ভিদের ফুল দেরিতে ফুটছে বা কুড়ি আসছে কিন্তু অনেক দেরিতে ফুল ফুটবে, বিভিন্ন প্রকারের বাণিজ্যিক ফুল, গোলাপ হতে পারে, পদ্ম ফুল হতে পারে, টিউলিপ ফুল হতে পারে, এরকম বিভিন্ন প্রকারের বাণিজ্যিক ফুল আছে যে সমস্ত ফুলগুলো আমরা বিদেশে রপ্তানি করি বা আমাদের দেশে আমদানি করা হয়। এরকম ধরনের ফুলগুলোকে ফোটানোর জন্য সাধারণভাবে এই জিবরেলিন হরমোন স্প্রে করা হয়। তারপরে সাধারণভাবে এগুলিকে আমরা বাজারে বিক্রি হতে দেখি। বিশেষ করে ধরো এই গোলাপ ফুল আমরা প্রস্ফুটিত অবস্থায় কি বিদেশে নিয়ে যেতে পারি, নিয়ে যাওয়া হয় না, সেগুলিকে কুড়ি অবস্থাতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কয়েকদিন পরে ফুলটা ফুটবে, এরকম পর্যায়ে নিয়ে গিয়ে হরমোনটা স্প্রে করার পর সেগুলোকে সেখানে ফুটে যায়, তাজা ফুল হয়ে যায়। সেই সমস্ত কাজের জন্য এগুলোকে দরকার হয়। এবার ফুলের লিঙ্গের পরিবর্তন হয়, দেখা যায় কি কৃষকেরা যখন বিশেষ করে ধরো শসা, কুমড়ো, লাউ এরকম জাতীয় যে উদ্ভিদগুলো আছে এই সমস্ত উদ্ভিদগুলো কৃষকরা যখন চাষ করেন তখন কোনো কারণে কখনো দেখা যায় যে পুরুষ ফুলের সংখ্যা অনেক বেশি হচ্ছে, অর্থাৎ বা যে সমস্ত ফুলগুলো বিশেষ করে দিনের আলোয় ফোটে সেই সমস্ত ফুলগুলোকে যদি রাতের আলোয় ফোটানো যায় তাহলে তাদের ক্ষেত্রে অনেক পরাগযোগের সম্ভাবনা বেড়ে যায়। আবার রাতের ফুলগুলো যদি দিনে ফোটানো যায় তাহলে পরাগযোগের সম্ভাবনা বেড়ে যায়। এরকম ভাবে তো
প্রকৃতিতে সবসময় দূষণ চলছে, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে, তখন কৃষকেরা কি করে, তার ফলে কি স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক কম হয়। তার ফলে কি কৃষকদের বাণিজ্যিকভাবে লাভ ভীষণই কম হয়। শসা যদি স্ত্রী ফুল না ওঠে তাহলে তো শসা আমাদের হবে না, কুমড়ো হবে না, লাউ হবে না, ঝিঙে হবে না। এরকম অনেক উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদগুলোতে স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি হলে কৃষকদের কৃষিকাজে লাভবান হয়। সেই সমস্ত ফুলগুলোর ক্ষেত্রে লিঙ্গের পরিবর্তন করার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে যে আমাদেরকে জিব্বেরেলিনি হরমোনের, যার প্রভাবে আমরা এই ফুলগুলোর লিঙ্গ পরিবর্তন করার মানে সংখ্যায় অনেকটা বাড়াতে পারি। অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যা আমরা অনেক বাড়াতে পারি বা বৃদ্ধি করতে পারি। আর কি হতে পারে, যে সমস্ত দেখা যাচ্ছে দীর্ঘ দিনে ফোটে যে সব ফুলগুলো, সেগুলোকে রাতে ফোটার জন্য এরকম ধরনের দীর্ঘহর্ষা ফুল, এরকম ধরনের ফুলগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা আমাদেরকে কাজে লাগানো যেতে পারে। তাহলে আমরা জিব্বেরেলিন হরমোন সাধারণতভাবে সমস্ত ক্রিয়ার পরে পরিণতি লাভ করে গ্লাইকোসাইড রূপে এবং এটি বিনষ্ট হয়, এবং কোষের মধ্যে গ্লাইকোসাইড রূপে সাধারণতভাবে এটি নষ্ট হয়ে যায় বা আমরা পাই। জিব্বেরেলিন হরমোন সম্পর্কে আলোচনা করলাম। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদেরকে তাহলে পরবর্তী ভিডিওতে আবার প্রত্যেকের সাথে দেখা হবে, এবং ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। শৈলেন্দ্র চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের ভাবমূল, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এর অন্তর্গত উপভাবমূল, উদ্ভিদের সাড়া প্রদান এবং সমন্বয় হরমোন বিষয়ের অংশ একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, তার নাম হলো সাইটোকাইনিন। আমরা এই উদ্ভিদ হরমোন, ফাইটো হরমোন বা সাইটোকাইনিন বিষয় নিয়ে আলোচনা করছি। সাইটোকাইনিন সাধারণতভাবে উদ্ভিদের আরও একটি প্রাকৃতিক হরমোন বা ন্যাচারাল হরমোন বা স্বাভাবিক হরমোন, যে হরমোনটি উদ্ভিদের দেহে স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়। এই হরমোনটি সাধারণতভাবে সাইটোকাইনিন নামের আগেও সাধারণতভাবে বেশ কতকগুলো নামে আমাদের কাছে পরিচিত ছিল। তারা হলো জিয়াটিন হরমোন নামে, এই হরমোনটি নামে প্রথমেই উদ্ভিদের দেহে আবিষ্কৃত হয়। সেটি সাধারণতভাবে ভুট্টা বীজ থেকে এটিকে আমরা প্রথম আবিষ্কার করে থাকি, জিয়াটিন হরমোনটি। তারপরে এগুলো বিভিন্ন নামে, তামাক গাছ থেকে কাইনিন, কাইটেনিন, ফাইটো, কাইনিন প্রভৃতি নামে সাধারণভাবে এই হরমোনটি আমাদের কাছে পরিচিত। কিন্তু বর্তমানে এই হরমোনটিকে আমরা সাইটোকাইনিন বলি। তার কারণ কি, এই সাইটোকাইনিন হরমোনটি কোষ বিভাজনের সময় বেসিক্যালি সাইটোকাইনেসিস এই পর্যায়টাকে ত্বরান্বিত করে বা তাড়াতাড়ি করে এবং খুব সহজ সরলভাবে সম্পাদিত করতে পারে, যার জন্য আমরা এই হরমোনটিকে সাইটোকাইনিন নামে জানবো বা সাইটোকাইনিন নামে আমাদের কাছে পরিচিত এই হরমোনটি সাধারণভাবে তাহলে আমাদের উদ্ভিদের দেহে কোথায় কোথায় পাওয়া যায়। এই হরমোনটি কিন্তু উদ্ভিদের দেহে অনেক গুরুত্বপূর্ণ জায়গাতেই পাওয়া যায়। সেটি হলো হরমোনটির বিশেষ একটি পরিচিত উৎস। এই হরমোনটির উৎস কোথায় কোথায় আছে? এই হরমোনটির উৎস সাধারণত হলো সমস্ত প্রকারের বীজগুলোর মধ্যে থাকে। বীজগুলো ছাড়া যত প্রকারের শস্যল অংশ আছে, শস্যল অংশ অর্থাৎ অপরিণত যত বীজ আছে, সেই অপরিণত বীজের শস্যল অংশে এই সাইটোকাইনিন হরমোনটির
প্রচুর পরিমাণে থাকে। এবং আমাদের মধ্যে একটি সহজ সরল পরিচিত উৎস, সেটা হলো নারকেল বা ডাব, তার জল। এই জলের মধ্যে সাইটোকাইনিন হরমোন প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। এছাড়া কচি পাতা, অপরিণত কচি ফল প্রভৃতি অংশে এই হরমোন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, যার ফলে দেখবে অসুস্থ কোনো মানুষকে ডাবের জল খেতে বলা হয়। তার মানে এর মধ্যে প্রচুর, তার কারণ অসুস্থ মানুষের প্রচুর কোষের ক্ষতি হয়, সেই কোষের ক্ষয়পূরণটার জন্য সাইটোকাইনেসিস একান্ত আবশ্যক হয়ে পড়ে। তখন কি হয়, এই ডাবের জলের মধ্যে কাইনিন হরমোন থেকে কোষ বিভাজন ক্ষমতাটাকে তার দেহে বাড়িয়ে দিতে পারে, যার জন্য আমরা সাধারণভাবে অসুস্থ অবস্থাতে ডাবের জল পান করার পরামর্শ দিয়ে থাকি। তাহলে ডাবের জল এছাড়াও আম, আপেল প্রভৃতি, আঙুর প্রভৃতি উদ্ভিদের রসের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কি আছে না, এই সাইটোকাইনিন হরমোনটির উপস্থিতি পাওয়া গেছে। এই হরমোনটি তাহলে এত জায়গাতেই পাওয়া যায়, আর বিশেষ করে সমস্ত একবীজপত্রী উদ্ভিদের অপরিণত অবস্থাতে শস্য অংশে প্রচুর পরিমাণে আমরা এই সাইটোকাইনিন হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ করে থাকি। এরপরে যে অংশটি আছে আমাদেরকে, সেটি হলো এই হরমোনটির রাসায়নিক প্রকৃতি কেমন বা কি যা প্রকারের। এটি মূলত কিন্তু ক্ষারীয় হরমোন। এটি মূলত হলো কিন্তু ক্ষারীয় হরমোন, অর্থাৎ এটা কি হচ্ছে পিউরিন জাতীয়। পিউরিন যে ক্ষার আছে আমাদের নিউক্লিক অ্যাসিডের, সেই ক্ষার থেকেই সাধারণভাবে এটি উৎপন্ন হয়। এটি ক্ষারীয় প্রকৃতির এবং এটি সাধারণভাবে জলে দ্রবণীয় এবং এটি সাধারণভাবে জাইলেম ফ্লোয়েম উভয়ের দ্বারাই এই হরমোনটি কিন্তু প্রবাহিত হতে পারে, এই সাইটোকাইনিন হরমোন। এবং এর মধ্যে সাধারণভাবে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন তিনটি মৌলে উপস্থিত। এটি কিন্তু একটি নাইট্রোজেন যুক্ত হরমোন এবং ক্ষারীয় হরমোন। এবং এটা কি বলছে, আমাদের পিউরিন জাতীয় বেস থেকে এটি উৎপাদিত হয় আমাদের এই ক্ষারীয় হরমোনটি, এই সাইটোকাইনিন হরমোনটি। এই সাইটোকাইনিন হরমোন আমাদের জীবদেহে কি কি কাজ করে থাকে বা এর গুরুত্ব কোথায় কোথায়। এই সাইটোকাইনিন হরমোন কিন্তু আমাদের কোষের, জীবের, উদ্ভিদের বৃদ্ধির জন্য ভীষণভাবেই সহযোগিতা করে থাকে। কোথায়? ফার্স্ট কার্য হলো এর হলো কোষ বিভাজন। এই কোষ বিভাজনের জন্য এই হরমোনটি সাধারণভাবে অক্সিন হরমোনের সাহায্যে, অক্সিন এবং এই কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন হরমোন দুটো কিন্তু একত্রে মিশ্রিত অবস্থায় সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে, কোষ বিভাজনকে ত্বরান্বিত করে বা প্রচুর তাড়াতাড়ি করে ফেলে এই অক্সিন এবং সাইটোকাইনিন হরমোনটি। তারপরে আছে কি আমাদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি। পার্শ্ব মুকুলের বৃদ্ধি মানে কি, এই অগ্রস্থ মুকুলের যে বৃদ্ধি আছে সেই বৃদ্ধিটাকে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে পার্শ্ব মুকুলগুলো বৃদ্ধিতে এটা সহযোগিতা করে থাকে। যার জন্য বলছে কি, পার্শ্ব মুকুলের বৃদ্ধিতে এই হরমোন কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে সহযোগিতা করে থাকে। এরপরে আছে আমাদেরকে সির দেখে আছে পত্র মোচন বিলম্বিতকরণ, অর্থাৎ কোনো গাছে যদি পাতা তাড়াতাড়ি ঝরে যায় তাহলে সেই গাছ তাড়াতাড়ি মারা যাবে বা সেই গাছ বেশি দিন বেঁচে থাকবে না। অর্থাৎ সেই পত্র মোচন যাতে বিলম্বিত করা যায়, যাতে দেরি করা যায়, যার মধ্যে সবসময় বিভাজন ক্ষমতা বজায় রাখা যায়, তার জন্য কিন্তু এই সাইটোকাইনিন হরমোন ভীষণভাবে ক্রিয়াশীল বা প্রভাব বিস্তার করে থাকে। শেষে আছে কি, এই বার্ধক্য বিলম্বীকরণ। এই বার্ধক্য বিলম্বীকরণ, একটা গাছ যতদিন বেঁচে থাকবে তাছাড়াও তাকে যদি বেশি দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় তাহলে সেটা অনেকটা সুবিধা হয়, যার জন্য সেটাকে আমরা বলি কি বার্ধক্য বিলম্বীকরণ। এটাকে রিচমন্ড ল্যাং নামে সায়েন্টিস্ট এটা পর্যবেক্ষণ করেন এবং প্রমাণ করেন, যার জন্য একে রিচমন্ড ল্যাং এফেক্ট নামে পরিচিত। তারপরে আসে কি সবশেষ, যেটা হলো কি ইরাক হচ্ছে অঙ্গের বিভূতিকরণ।
অর্থাৎ যখন উদ্ভিদের ক্ষেত্রে যে সমস্ত জায়গাটায় কোষপুঞ্জ অবিভাজিত অবস্থায় আছে, অর্থাৎ একাধিক কোষ পরপর সমষ্টিবদ্ধ অবস্থায় আছে, কিন্তু কোন কোষটি কোন অঙ্গ সৃষ্টি করবে, অর্থাৎ কোনটি মূল সৃষ্টি হবে, কোনটি কাণ্ড সৃষ্টি হবে, এই সমস্ত মূল, কাণ্ড, পাতা প্রভৃতি সৃষ্টি করতে বা বিভেদ করতে আমাদের কিন্তু সাধারণভাবে অক্সিন হরমোন সহযোগিতা করে। ইভেন কাণ্ড সৃষ্টি হওয়ার পরে বা মূল সৃষ্টি হওয়ার পরে তার মধ্যে যে প্লাস্টিডের বিভূতিকরণ, সেটি কিন্তু সাধারণভাবে এই সাইটোকাইনিন আমাদেরকে নির্ধারিত করে থাকে। এরপরে কি আছে কি, এত কাজ এত কিছু করার পরেও সাইটোকাইনিন অক্সিডেজ নামক উৎসেচকের দ্বারা এই হরমোনটি সাধারণভাবে বিনষ্ট হয় বা কোষের মধ্যে আমাদের মধ্যে থেকে যায়। কিসের দ্বারা পরিণতি লাভ করছে? তাহলে পরিণতি লাভ করছে হচ্ছে সাইটোকাইনিন অক্সিডেজ। পরিণতি হচ্ছে এই হরমোনটির পরিণতি হচ্ছে সাইটোকাইনিন অক্সিডেজ। এই উৎসেচকের দ্বারা এই সাইটোকাইনিনটি সাধারণভাবে বিনষ্ট হচ্ছে উদ্ভিদের কোষের মধ্যে। তাহলে সাইটোকাইনিন বিষয়টির আলোচনাটি আমাদের শেষ হলো এখানে। সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তাহলে আমাদেরকে আবার সকলের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সকলকে। জীবনধারা চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আমরা এখন আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায়ের, অর্থাৎ এটি একটি ভাবমূল। এই ভাবমূলের একটি উপভাবমূল আছে। সেই উপভাবমূলটি হল উদ্ভিদের সাড়া প্রদান এবং সমন্বয় হরমোন। এই বিষয়ে ভাবমূল আছে। এই ভাবমূলটির অন্তর্গত বিষয় হলো আমাদের উদ্ভিদ হরমোন। আমরা এর আগের ভিডিওগুলোতে উদ্ভিদের প্রাকৃতিক হরমোন বিষয়টি আলোচনা করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আমরা এখনও আলোচনা করব রাসায়নিক উদ্ভিদ হরমোন, অর্থাৎ আর্টিফিশিয়াল ফাইটো হরমোন, বা এটিকে সাধারণভাবে আমরা সিনথেটিক বা আর্টিফিশিয়াল ফাইটো হরমোন যেমন বলে থাকি, বা সংশ্লেষিত বা কৃত্রিম উদ্ভিদ হরমোন। তা সাধারণভাবে কৃষিবিদ্যার উন্নয়নের সাথে সাথে আমাদের কি হচ্ছে যে মানুষের খাদ্য চাহিদা এবং কৃষিবিজ্ঞানের উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের উদ্ভিদদেরকে সংরক্ষণ করা, গবেষণা করা, ফলন বাড়ানোর জন্য, অর্থাৎ উচ্চ ফলনশীলতার জন্য, এবং মানুষের সর্বোপরি সারা বছরই খাদ্যের সরবরাহের জন্য আমাদের এই কৃত্রিম হরমোনগুলোর প্রয়োজনীয়তা বেড়ে গেছে। যার জন্য বর্তমানে উদ্যানবিদ্যা এবং কৃষিবিদ্যার সাহায্যে কৃষিবিজ্ঞান একত্রে এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে প্লান্ট গ্রোথ রেগুলেটরস নামে অভিহিত করে থাকেন, সিনথেটিক হরমোন ছাড়াও, বা এটাকে অনেক বিজ্ঞানীরা এক্সোজেনাস হরমোন নামেও অভিহিত করে থাকেন। তাহলে আমরা এতগুলো নামে আমরা এই রাসায়নিক পদার্থগুলোকে আমরা জানতে পারবো, যেটা হলো এই কৃত্রিম উদ্ভিদের হরমোন বা সিনথেটিক রাসায়নিক হরমোন। তাহলে এই হরমোনটি আমাদেরকে, বা এই হরমোনগুলো আমাদেরকে কি কি কাজে সহযোগিতা করে বা আমাদের কেন প্রয়োজন হয়ে পড়ে। প্রথমে হলো কি, 1 নম্বরে যেটা আছে সেটা হলো কি, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। সাধারণভাবে কৃষিকাজের জন্য অনেক সময় আমরা বিশেষ করে অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা নিয়ে থাকি। তার কারণ সেখানে অনেক সহজেই তাড়াতাড়ি আমরা বংশ বিস্তার করতে পারে উদ্ভিদ, এবং সেটাকে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। যেমন হতে পারে জবা, গোলাপ, সজনে গাছ থেকে শুরু করে আম গাছ, এরকম অসংখ্য উদ্ভিদ আছে যেখানে আমাদের শাখা কলম অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
সেই সমস্ত উদ্ভিদ থেকে শাখা সৃষ্টি করার সময় যে অংশ থেকে অর্থাৎ শিয়ন স্টক তোমরা পড়েছো, সেরকমভাবে দুটো উদ্ভিদের গায়ে সাধারণতভাবে কৃত্রিম রাসায়নিক হরমোন আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো কৃত্রিম হরমোনে তাদেরকে ডুবিয়ে রাখলে বা সেখানে তাদেরকে স্প্রে করলে বা তাদেরকে স্পর্শ করালে বা লাগিয়ে রাখলে সেখান থেকে সহজেই মূল সৃষ্টি হয়। এবং শাখা কলম থেকে যদি মূল সৃষ্টি হয় তাহলে সেটি তাড়াতাড়ি একটি পরিণত উদ্ভিদ হিসেবে আচরণ করতে পারে। যার জন্য শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির জন্য কৃত্রিম এই অক্সিন হরমোনগুলি অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড এবং ন্যাপথক্সি অ্যাসিড যথেষ্ট পরিমাণে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দ্বিতীয় নম্বরে আমরা আসছি হলো কি অপরিণত ফলের মোচন। অর্থাৎ সাধারণভাবে কৃত্রিম হরমোন স্প্রে করার পরেই কি দেখা যায় যে সাধারণত একটা নিষেক ছাড়া তো ফলে পরিণত হয়। এরকম বহু ফল, যেমন ধরো আঙুর চাষের ক্ষেত্রে বিশেষ করে, অথবা নাশপাতি বা আপেল বা পেয়ারা বা পেঁপে এরকম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তখন কি করি আমরা, যে ফলটা কিছুদিন পরে ঝরে যায়, নষ্ট হয়ে যেতে থাকে, তখন আমরা কি করি না এখানে এই যে এই কৃত্রিম হরমোনগুলো সাধারণভাবে আমরা ব্যবহার করে থাকি। কি কি না, এটা হলো একটি কৃত্রিম অক্সিন হরমোন ডাইক্লোরোফিনিক অ্যাসিটিক অ্যাসিড, আর এরপরে যেটা আছে কি আর্টিফিশিয়াল জিব্রেলিক অ্যাসিড অথবা সাইটোকাইনিন। এটা এই হরমোনগুলো কিন্তু আমরা স্প্রে করে সাধারণভাবে অপরিণত ফলের মোচন রোধ করতে পারি, যার ফলে কৃষকরা ব্যাপক পরিমাণে ক্ষতির হাত থেকে তারা বেঁচে যায়। তা না হলে কিন্তু কৃষকদের হিউজ লস হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আসছে কি আমাদের এই আগাছা নাশক হিসেবে। আগাছা নাশক সাধারণভাবে কৃষি কার্যের ক্ষেত্রে কৃষি বাগানের মধ্যে কি হয় না, কিছু করে অবাঞ্ছিত অপ্রয়োজনীয় উদ্ভিদ জন্মায়, যে উদ্ভিদগুলো কি করে যে আমাদের যে চাষের যোগ্য যে উদ্ভিদগুলো বাণিজ্যিক লাভ আছে সেই উদ্ভিদগুলোর বৃদ্ধিকে ব্যাহত করে। আমরা এরকম উদ্ভিদগুলোকে সাধারণত বলে থাকি আগাছা। সেই আগাছাগুলোকে সহজে মেরে ফেলার জন্য আমরা 2,4-D অর্থাৎ ডাইক্লোরোফিনিক্সি অ্যাসিটিক অ্যাসিড আমরা এই সমস্ত হরমোনটি ব্যবহার করে সাধারণত বাগানের আগাছাটাকে বিনাশ করে থাকি। শেষে আছে কি বীজহীন ফল তৈরি করা, অর্থাৎ যেটা হলো অক্সিন হরমোনের একটি কাজ হলো পার্থেনোকার্পিক ফ্রুট তৈরি করা। সেটা কি হবে না, সাধারণভাবে নিষেক প্রক্রিয়ার আগে যদি আমরা ফুলে প্রচুর পরিমাণে অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে কৃত্রিম অক্সিজেন এই আইবিএ বা আইপি এর পরিমাণটা যদি ইনক্রিজ করতে পারি, তাহলে এটা কি নিষেক ছাড়া অর্থাৎ ফার্টিলাইজেশন ছাড়াই এই ডিম্বাশয়টা কি হয়ে যেতে পারে, ডিম্বাশয়টি একটি ফলে পরিণত হতে পারে, ফলে পরিণত হয়। এবং ফলে পরিণত হলে তাহলে সেটা সহজেই বড় হতে সৃষ্টি করে এবং সেটাতে বীজ থাকে না। এই প্রক্রিয়ার নাম হলো পার্থেনোকার্পি। এই প্রক্রিয়ার জন্য এই কৃত্রিম অক্সিন হরমোনটি বিশেষভাবে সাহায্য করে থাকে। তাহলে এতগুলো গুরুত্বপূর্ণ কাজের সাথে আমাদের কিন্তু বিশেষ করে রাসায়নিক উদ্ভিদ হরমোন বা কৃত্রিম উদ্ভিদ হরমোন বা সংশ্লেষিত উদ্ভিদ হরমোন বা প্লান্ট গ্রোথ রেগুলেটরস বা প্লান্ট এক্সোজেনাস হরমোন, এই হরমোনগুলো ক্রিয়াশীল। সকলকে ভিডিওটি দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটির মধ্যে প্রচুর সংক্ষিপ্ত নেম অর্থাৎ অ্যাক্রোনিমস আছে। সেই অ্যাক্রোনিমসগুলোর ফুল নেমগুলো আমি পরবর্তী ভিডিও করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে উদ্ভিদ হরমোনের যতগুলো সংক্ষিপ্ত নাম আছে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য।